নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি পরিবেশের জন্য ভাবনা WBBSE ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের একেবারে প্রথম চ্যাপ্টারের বিশ্লেষণে। আচ্ছা, এই অধ্যায়টা কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? কারণ এখান থেকে পাক্কা 5 নম্বর আসবেই। তো চলুন, আজ আমরা দেখে নেব কিভাবে ওই 5টা নম্বর একদম সহজে পকেটে পুরে নেওয়া যায়। তাহলে কি কি থাকছে আজকের আলোচনায়? আমরা একদম বায়ুমণ্ডলের ওপরের স্তর থেকে শুরু করব, তারপর দেখব ওজোন স্তর আমাদের কিভাবে বাঁচায়, জানব গ্রিনহাউস এফেক্ট নিয়ে, আর সবশেষে কথা বলবো জ্বালানি নিয়ে। আর একদম শেষে থাকছে পরীক্ষার জন্য একটা কুইক রিভিশন, মানে যাকে বলে লাস্ট মিনিট সাজেশন। চলুন আমাদের এই আলোচনা শুরু করা যাক একদম ওপর থেকে, মানে আমাদের বায়ুমণ্ডল দিয়ে। পৃথিবীকে যে একটা বিশাল বায়ুর চাদর বা কম্বল মুড়ে রেখেছে, সেটার কিন্তু অনেকগুলো স্তর আছে। তবে পরীক্ষার জন্য আমাদের সবগুলো লাগবে না। কোন দুটো সবচেয়ে জরুরি, সেটাই এখন দেখে নেওয়া যাক। দেখুন, বায়ুমণ্ডলের প্রধান স্তর কিন্তু 4টে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। কিন্তু আমাদের এই চ্যাপ্টারের হিরো হচ্ছে প্রথম দুটো স্তর, মানে ট্রোপোস্ফিয়ার, যেখানে আমরা থাকি, আর তা ঠিক ওপরের স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই দুটো স্তরের মধ্যে একটা খুব মজার আর গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যাক। ট্রোপোস্ফিয়ারে আমরা যত ওপরে উঠব, তাপমাত্রা তত কমতে থাকবে, মানে ঠান্ডা বাড়বে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক তার উল্টো, সেখানে যত উপরে যাওয়া যায় তাপমাত্রা তত বাড়তে থাকে। অদ্ভুত না? কেন এমন হয়? এর পেছনে একটা কারণ আছে, আর সেই কারণটাই আমাদের আলোচনার পরের বিষয়। তো স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বাড়ার কারণ হল এখানেই থাকে আমাদের পৃথিবীর রক্ষা কবচ, মানে ওজোন স্তর। একে আমরা পৃথিবীর প্রাকৃতিক সানস্ক্রিনও বলতে পারি। চলুন এই রক্ষা কবচটা নিয়েই এবার একটু বিস্তারিত জানা যাক। ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর, এটা আসলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই একটা বিশেষ এলাকা, যেখানে প্রায় 90% ওজোন গ্যাস জমা হয়ে আছে। এর কাজটা কি? কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য থেকে আসা মারাত্মক ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভিবি রেডিয়েশনকে এটা শুষে নেয়। এই রশ্মি যদি সরাসরি আমাদের পৃথিবীতে চলে আসত, তাহলে কিন্তু মারাত্মক বিপদ হতো। স্কিন ক্যান্সার থেকে শুরু করে ফসলের বড়সড় ক্ষতি সবকিছুই হতে পারত। আচ্ছা, এই ওজোন গ্যাসটা তৈরি হয় কিভাবে? দেখুন, এটা একটা দারুণ প্রাকৃতিক প্রক্রিয়া। সূর্যের অতিবেগুনি রশ্মির ধাক্কায় প্রথমে একটা অক্সিজেন অণু O2 ভেঙে দুটো আলাদা অক্সিজেন পরমাণু O হয়ে যায়। তারপর ওই একলা অক্সিজেন পরমাণুটা গিয়ে আরেকটা আস্ত অক্সিজেন অণুর O2 সাথে জুড়ে যায়, আর এভাবেই তৈরি হয় ওজোন, O3। মানে এটা একটা চলন্ত প্রক্রিয়া, একদিকে তৈরি হচ্ছে আরেকদিকে ভাঙছে। সবই তো ঠিকঠাক চলছিল, তাই না? কিন্তু সমস্যাটা তৈরি করল মানুষ। আমরা কিছু রাসায়নিক পদার্থ, যেমন ধরুন CFC বা ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করতে শুরু করলাম। এই CFC থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ভিলেন, ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন কি করে? সে ওজোন থেকে একটা অক্সিজেন পরমাণুকে ছিনিয়ে নেয়, আর তারপর আবার নিজে আগের অবস্থায় ফিরে এসে এই একই কাজ বারবার করতে থাকে। মানে একজন ভিলেন বারবার আক্রমণ করে চলেছে। আর এই ভিলেন কতটা ভয়ঙ্কর, তার একটা আন্দাজ এই সংখ্যাটা থেকেই পাওয়া যায়। মাত্র একটা ক্লোরিন পরমাণু, ভাবা যায়, প্রায় 1 লক্ষ ওজোন অণুকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্যই ওজোন স্তরের ক্ষয় একটা বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা ওজোন স্তরের কথা জানলাম, যা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। এবার চলুন আবার আমাদের নিজেদের স্তরে, মানে ট্রপোস্ফিয়ারে ফিরে আসি। এখানে একটা খুব জরুরি ঘটনা ঘটে, যেটা পৃথিবীকে আমাদের থাকার যোগ্য করে তুলেছে। হ্যাঁ, আমি গ্রিনহাউস এফেক্টের কথাই বলছি। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে গ্রিনহাউস এফেক্ট মানে খুব খারাপ কিছু। একদমই না। সত্যিটা হলো, এই গ্রিনহাউস এফেক্ট না থাকলে আমাদের এই সুন্দর পৃথিবীটা একটা বরফের গোলার মতো ঠান্ডা হয়ে যেত। মানে প্রাণের অস্তিত্বই হয়তো থাকত না। ব্যাপারটা কিভাবে কাজ করে? খুব সহজভাবে বললে, সূর্য থেকে আসা তাপ পৃথিবীতে ঢোকে, কিন্তু পুরোটাই বেরিয়ে যেতে পারে না। বায়ুমণ্ডলের কিছু গ্যাস কম্বলের মতো কাজ করে, ওই তাপের কিছুটা অংশ আটকে রাখে, আর এতেই পৃথিবী উষ্ণ থাকে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা মানুষেরা এমন কিছু কাজ করছি, যার ফলে ওই কম্বলটা প্রয়োজনের চেয়ে বেশি মোটা হয়ে যাচ্ছে। মানে ওই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, আর পৃথিবী অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আর এই গ্যাসগুলোর ক্ষমতা মাপার জন্যে একটা টার্ম আছে, GWP বা গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। এটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা 1 ধরি, তাহলে মিথেনের তাপ ধরে রাখার ক্ষমতা প্রায় 20 গুণ বেশি, আর নাইট্রাস অক্সাইড তো প্রায় 300 গুণ। মানে এরা পরিমাণে কম থাকলেও অনেক বেশি শক্তিশালী। এখন প্রশ্ন হল, এই অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসগুলো আসছে কোথা থেকে?
এর একটা বড় উৎস হলো আমাদের জ্বালানির ব্যবহার। আমরা গাড়ি চালাতে, রান্না করতে, বিদ্যুৎ তৈরি করতে যা কিছু পোড়াই, সেখান থেকে এই গ্যাসগুলো বেরোয়। তো চলুন এবার একটু জ্বালানি আর তাদের শক্তি নিয়ে কথা বলা যাক। কোন জ্বালানি কতটা ভালো সেটা আমরা কিভাবে বুঝব? তার জন্য একটা মাপকাঠি আছে, যেটাকে বলে ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য। সহজ কথায় 1 কেজি জ্বালানিকে পুরোপুরি পোড়ালে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় সেটাই হলো তার তাপন মূল্য। যার তাপন মূল্য যত বেশি, সেই জ্বালানি তত ভালো বা এফিশিয়েন্ট। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 1 কেজি গোবর পুড়িয়ে আমরা পাচ্ছি মাত্র 8000 কিলোজুল শক্তি। অন্যদিকে 1 কেজি এলপিজি গ্যাস থেকে পাচ্ছি প্রায় 55,000 কিলোজুল, মানে অমছন তফাত। এই জন্যই আধুনিক জ্বালানিগুলো অনেক বেশি কার্যকরী। তাহলে একটা আদর্শ জ্বালানির মধ্যে কি কি গুণ থাকা উচিত? প্রথমত, তার তাপনমূল্য অনেক বেশি হতে হবে। দ্বিতীয়ত, সেটা পোড়ালে যেন খুব কম ধোঁয়া বা ছাই তৈরি হয়। এছাড়াও সেটা সহজলভ্য আর সস্তা হতে হবে। আর সেটাকে স্টোর করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াও যেন সহজ আর নিরাপদ হয়। এই পয়েন্টগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য একদম তৈরি করে রাখতে হবে। বেশ, আমরা পুরো অধ্যায়টা একবার ঘুরে এলাম। এবার সেই অংশে আসা যাক যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। চলুন এবার আমরা দেখে নিই এই অধ্যায় থেকে ওই পাক্কা 5 নম্বর তোলার জন্য আমাদের ঠিক কোন কোন জায়গাগুলোয় ফোকাস করতে হবে। দেখুন, বোর্ডের নাম্বার বিভাজন বা ব্লুপ্রিন্ট কিন্তু আমাদের একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দিচ্ছে। একটা এমসিকিউ, 2টো খুব ছোট প্রশ্ন আর একটা 2 নম্বরের প্রশ্ন। তার মানে কি? তার মানে হলো বড় বড় রচনা লেখার কোনো দরকার নেই। আমাদের জোর দিতে হবে ছোট ছোট সংজ্ঞা, কারণ আর ব্যাখ্যার ওপর। তাহলে আর দেরি কেন? চলুন একটা ঝটপট রিভিশন করে নিই। কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসে, কোনগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে। 1 নম্বরের প্রশ্নের জন্য এই 2টো টার্ম কিন্তু ভুললে চলবে না। 1, ওজোনোস্ফিয়ার কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। কাজ কি? ইউভি রশ্মি শোষণ করা। আর 2, তাপন মূল্য মানে কি? একক ভরের জ্বালানির দহনে উৎপন্ন তাপ। এর এককটাও মনে রাখতে হবে, কেজে পার কেজি। এগুলো একদম ঠোঁটস্থ চাই। আর 2 নম্বরের প্রশ্নের জন্য কি কি তৈরি করতে হবে, গ্রিনহাউস এফেক্ট কিভাবে কাজ করে তার ব্যাখ্যা, ওজোন তৈরি বা ভাঙার রাসায়নিক সমীকরণ, এগুলো কিন্তু খুব আসে। আর তার সাথে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য। এই কয়েকটা টপিক রেডি রাখলেই কিন্তু 2 নম্বরও পকেটে। শেষ করার আগে একটা কথা বলি, এই অধ্যায়টা কিন্তু শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, এটা আমাদের ভাবতে শেখায়। আমরা প্রতিদিন যে শক্তি ব্যবহার করি, যে জিনিসগুলো ব্যবহার করি, তার প্রভাব আমাদের পরিবেশের উপর কিভাবে পড়ছে সেই সচেতনতা তৈরি করে। তো পড়াশোনার পাশাপাশি আমরা যদি একটু সচেতন হই, তাহলে হয়তো আমাদের পরিবেশের গল্পের পরের অধ্যায়টা আমরা আরও সুন্দর করে লিখতে পারব। সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।